না ভাই, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আবার আমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার মাথায় হাত রেখে বলতে পারবো যে আমি এই সম্বন্ধে কিছু জানি না। উনি আইডি কার্ড নিয়ে গেছে, এরপর 2-3 মাস পর আইডি কার্ড আবার আনি ফেলাইছে। তারপর ওনার কাছে প্রত্যেকজনের কাছে নোটিশ আছে, উনি নোটিশের খবর শুনে স্ট্রোক করে মারা গেছে। কখনো কিছুই জানি না। আমি গ্যারান্টার করানো হয়েছে, আমার নামে লোন নেওয়া হয়েছে, এটা আমি জানি না। আমার করোনাকালীন আমার কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, আইডি কার্ড নিয়ে বলছিল চাইল ডাইল দিবে, তাহলে আমার চাইলও দেয় নাই, ডাইলও দেয় নাই। এরপরে দেখছি, এতদিন পরে দেখছি আমার কাছে এই নোটিশগুলো আসছে, এটা বলে ইউসিবি ব্যাংকের লোন। কার্ড নিয়েছিল মিজান নিয়েছিল ব্যাংক থেকে, ওই নোটিশগুলো দিচ্ছে আমার ব্যাংক থেকে। এখনও কোনো কথা বলে না, নোটিশগুলো দিচ্ছে। নোটিশ আমি মূর্খ সূর্খ মানুষ, এটা আমি পড়তে জানি না। এই প্রতিবেশী মানুষ দিয়ে পরে আজ দেখছি এখানে এত টাকা লোন। না ভাই, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আবার আমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার মাথায় হাত রেখে বলতে পারবো যে আমি এই সম্বন্ধে কিছু জানি না। আমাকে ফাঁসাইছে যে এটা, আমাকে এই যে ফাঁসাইছে যে আমার আইডি কার্ড নিয়েছিল, আইডি কার্ড নিয়ে বলছিল আমার ওই করোনার সময় আমার হাত থেকে অনুদান দিবে, হয়তো চাইল দিবে, ডাইল দিবে, এরকম বলে নিয়েছিল। নিয়ে আমার কাছ থেকে এতদিন পরে দেখছি যে আমি এটা। করোনার নামে আমাদেরকে আর্থিক সহায়তা বলে আমাদেরকে আইডি কার্ড সংগ্রহ করেছে মিজান। ওর বাড়ি ফানিশাগুনা 7 নম্বর ওয়ার্ড। তো সবাই যখন দিয়েছে আইডি কার্ড, তখন আমিও দিছি। দেওয়ার পরে প্রায় 3 মাস পর একবার আমাদেরকে সিটাঙে নিয়ে, তারপর স্যার নাই বলে, উপস্থিত স্যার নাই বলে, বড় স্যার নাই বলে, মানে এভাবে বলে একবার পাঠাই দিছে, বাড়িতে পাঠাই দিছে। ওই দিন কিছু বলে নাই। তারপর আবার কল দিয়ে আবার নিয়ে গেছে। নেওয়ার পরে তারপর দস্তক নিছে একটা। আমার সঙ্গে আরও 4 জন ছিল, 2 জন হিন্দু আর 2 জন মুসলিম। এরা দস্তক করেছে, তারও দস্তক করার পরে আমার থেকেও দস্তক নিছে। আমি দস্তক করি না, আমার কাছ থেকে জোর করে দস্তক নিছে। দস্তক নেওয়ার পরে তারপর টাকা 20,000 করে দিছে এই। আর এরপরে প্রায় 3.5 বছর 4 বছর পর আমি দেখি আমার নামে নোটিশ। আর আমি কিচ্ছু জানি না এই সম্বন্ধে, আমি কোনো লোন টোন এ সমস্ত কিছু জানি না। এমনি কাজ করি মানুষের কাছে। আর কি আমার সাথে হয়েছিল, ওই আমাদেরকে সাহায্য দিবার, করোনার সাহায্য কথা করে আইডি কার্ড, স্মার্ট কার্ড নিয়েছিল আবুল কালাম। নেওয়ার পর 1-2 মাস পর আমাদেরকে আইডি কার্ড ফেরত দিছে। ফেরত দেওয়ার পরে আর কিছু বলে না। হঠাৎ করে এই 2-3 বছর পরে শুনছি যে আমাদের নামে অনেক কোটি টাকার মামলা হয়েছে। তো এই মামলা হওয়ার পরে আর কিছু বলে না। উনি বলছে কোনো সমস্যা হবে না, এরকম বলছে। এরকম বলি আমরা অনেক কোটি টাকার মামলা হয়েছি। তখন আমরা আপনাদের সবার কাছে অনুদান। এই প্রতারণার সাথে আমিও জানতে পারছি, চট্টগ্রাম থেকে কিছু লোক আসছিল, আমাকে কুচ করে এদের বাড়িতে আসছে। যে লুম হয়েছে ওনার নুন আনতে পান্টা পুরাই, ওই রকম ফ্যামিলিতে এত কোটি কোটি টাকা লুম, এরা বাঁচবে কীভাবে? অনেকজন এখনও পলাতক আছে, যারা নামে ওয়ারেন্ট হয়েছে, যারা নামে ওয়ারেন্ট হয় নাই, তারা এখনও বাসায় আছে। আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটা উন্মোচন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশ মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে এই কোটি কোটি টাকা লোন ফেসি সরকারের আমলে হয়েছে এগুলা। এখন সাধারণ মানুষের গাড়ি যদি উঠে যায়, এরা তো ফুসাই দেওয়ার মতো ওদের কোনো সামর্থ্য নাই। এটা সরকারের কাছে আবেদন জানাবো, সাধারণ মানুষ যেন এই হয়রানি থেকে মুক্ত হয়। আসলে আমাদের ঈদগড় এবং বাইশারির যে অসহায় মানুষগুলোর নামে, এরা তো আসলে প্রতারণার শিকার। এটা বড় ধরনের একটা চক্র, গত পলাতক ফেসিস সরকারের আমলের একটা প্রতারক চক্রের, এরা প্রতারকের খপ্পরে পড়েছে। বর্তমানে এদের বিরুদ্ধে যে কোটি কোটি টাকার ঈদগড় বাইশারি মিলাইয়া 22-23 জনের মধ্যে আমি যা দেখতেছি প্রায় 200 কোটি টাকার উপরে লোন। এই টাকাগুলো যারা লোন আনতে পান্তা পুরায়, হ্যান্ড টু মাউথ কতগুলো মানুষ, এই টাকাগুলো এরা পরিশোধ করার কোনো ধরনের সামর্থ্য এরা রাখে না। আমি বাংলাদেশ সরকারের এবং প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, তদন্তের মাধ্যমে এই প্রতারক চক্রকে আইনের আওতায় এনে সাধারণ মানুষদেরকে যেন মুক্তি দেওয়া হয় এই লোন থেকে। অন্যথায় তারা বিভিন্নভাবে বিভিন্নজন স্ট্রোক করতেছে, পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে, কেউ পলাতক জীবনযাপন করতেছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। এভাবে চললে আমাদের এই অসহায় মানুষগুলো মৃত্যুর মুখে পতিত হবে। আমি আশা করব বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় আইনমন্ত্রী, ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা তদন্তের মাধ্যমে চট্টগ্রাম, পাহাড়তলী, বাংলাদেশ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অসাধু কর্মকর্তাও এখানে জড়িত বলে আমার মনে হয়। এদেরকে সবাইকে আইনের আওতায় এনে এই সাধারণ মানুষগুলোকে যেন মুক্তি দেওয়া হয়।